আসসালামু আলাইকুম, সবাইকে সাব্বির ক্যাম্পাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা স্থির তড়িতের ক্ষেত্রে গসের সূত্র প্রমাণ করব, বা এটাকে এভাবেও লেখা থাকতে পারে যে স্থির তড়িতের ক্ষেত্রে গাউসের সূত্র বিবৃতিও প্রমাণ করো। এটাকে অনেকভাবে লেখা থাকতে পারে। এটা মূলত গসের সূত্র প্রমাণ। আচ্ছা, তাহলে এটা আমরা প্রমাণ করব কি করে? যে স্থির তড়িৎ ক্ষেত্রে কোনো আবদ্ধ তলের মধ্য দিয়ে, তাহলে এটা তড়িৎ ক্ষেত্র, আর এটা কি আবদ্ধ তল, এটা হচ্ছে একটা আবদ্ধ তল। তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট অভিলম্ব আবেশ। আচ্ছা, মোট অভিলম্ব আবেশ বলতে কি বোঝায়? মোট অভিলম্ব আবেশ হচ্ছে এখানে একটা চার্জ আছে, চার্জ থেকে কি বের হয়? মোট অভিলম্ব আবেশ বা তড়িৎ ফ্লাক্স। এর চার্জ থেকে কি বের হয়? তড়িৎ বলরেখা বের হয়। এদিক দিয়ে সব তড়িৎ, আমরা জানি পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়। এই তড়িৎ বলরেখাটাই মূলত মোট অভিলম্ব আবেশ, এটাই, বা তড়িৎ ফ্লাক্স। এটা ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ইপসাইলন গুণ। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের গসের সূত্র। তাহলে এটাকে কিভাবে বলতে পারি? মোট অভিলম্ব আবেশ। আচ্ছা, তোমাদের যদি এটা বোঝাই, মোট অভিলম্ব আবেশকে আমরা প্রকাশ করি ফাই ই দ্বারা। মোট অভিলম্ব আবেশকে কি দ্বারা প্রকাশ করি? ফাই ই। তাহলে মোট অভিলম্ব আবেশ ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ইপসাইলন নট গুণ। তাহলে মোট চার্জ কিউ, এটার কত গুণ? 1/ইপসাইলন নট গুণ। তাহলে আমরা কি বলতে পারি? এটাকে উপরে উঠে গেলে কি লিখতে পারি? কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট গুণ। তাহলে এটা আমরা বলতে পারি না যে ফাই ই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট। এটাই মূলত আমরা প্রমাণ করব, এটাই গসের সূত্র। তাহলে আশা করি বুঝতে পেরেছ, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ। মনে করি এস একটি বদ্ধ তল। তাহলে কি এটা একটা কি বদ্ধ তল? এটা এস একটা বদ্ধ তল। এর অভ্যন্তরে ও বিন্দুতে কি পরিমাপ চার্জ আছে? তাহলে এটার অভ্যন্তরে কি ও বিন্দুতে কিউ পরিমাপ চার্জ আছে। তাহলে ও বিন্দুতে এখানে কি আছে? কিউ পরিমাপ চার্জ আছে। ওই তলের ওপর একটি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ডিএস বিবেচনা করি। তাহলে এই তলের উপর এইটা একটা ক্ষুদ্র কি ক্ষেত্রফল, এটা একটা কি ক্ষুদ্র ক্ষেত্রফল, সেটাকে আমরা কি বিবেচনা করতেছি? ডিএস বিবেচনা করতেছি। যেহেতু ক্ষুদ্র তল, এই জন্য আমরা ডিএস লিখে দিলাম এখানে। আচ্ছা, এখন এটার পরে কি আসবে? আমাদের এখানে একটা চার্জ আছে, এখানে একটা বিন্দু পি, এটার মধ্যবর্তী দূরত্ব কি আর। চার্জ এবং মধ্যবর্তী দূরত্ব থাকলে আমরা কি বের করতে পারি? তড়িৎ প্রাবল্য বের করতে পারি। তাহলে এটা আমরা কি বের করতে পারি? ও বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব আর, ও থেকে পি বিন্দুর দূরত্ব আর, পি বিন্দুর মোট প্রাবল্য। তাহলে পি বিন্দুতে মোট প্রাবল্য আমরা কোথায় থেকে বের করবো? আমরা সূত্র জানি, ই ইকুয়াল 1/4πεr². এই সূত্রটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের গসের সূত্র, আমাদের মূল কাজই তো মোট অভিলম্ব আবেশ নিয়ে। তাহলে আমাদের যে চার্জ থেকে অভিলম্ব আবেশটা বের হবে সেটা কি ফাই ও। আচ্ছা, তার আগে এ প্রাবল্য ও এম বরাবর ক্রিয়াশীল। তাহলে এখানে যে প্রাবল্যটা পেলাম সেটা কোথায় ক্রিয়াশীল হবে? ও এম বরাবর ক্রিয়াশীল হবে। একদম সোজা এই বরাবর ক্রিয়াশীল হবে। কেন? আমরা জানি পজিটিভ চার্জ কি সোজা বরাবর তড়িৎ প্রাবল্য ক্রিয়াশীল করে, এটা তো আমরা ইন্টারে শিখে এসেছি। আচ্ছা, এটা পেলাম। এখন আমাদের কি করতে হবে? যে এই চার্জ থেকে মোট অভিলম্ব আবেশ আছে সেটা আমাদের বের করতে হবে। আর আমি আগেই বললাম মোট অভিলম্ব আবেশকে ফাই ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাই ই ইকুয়াল, এটা হচ্ছে অভিলম্ব আবেশের সূত্র, ফাই ই ইকুয়াল ক্লোজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দিয়ে এটা মাঝখানে যদি গোল দিয়ে দিই তাহলে এটাকে আমরা বলি ক্লোজ ইন্টিগ্রেশন বা ক্লোজ ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে মোট অভিলম্ব আবেশের সূত্র বা ফ্লাক্সের সূত্র, ফাই ই ইকুয়াল ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা আগে শিখে এসেছি না যে
এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে কি লিখতে পারি, এ বি কস থিটা, এটা লিখতে পারি। এটা অনুসারে এটাকে আমরা লিখতে পারি ই ই ডিএস কস থিটা, এটা লিখলাম। এটাকে আমরা মডিফাই করে লিখি ক্লোজ ইন্টিগ্রাল ই কস থিটা ডিএস, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এখন আমাদের কাজ কি, আমরা যে এখান থেকে ই এর মানটা পেয়েছি, এটা কি করব, এখন 2 নং সমীকরণে ই এর মানটা বসিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখব কি, ই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে ফাই ই ক্লোজ ইন্টিগ্রাল ই এর মান বসিয়ে দিই 1/4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার কস থিটা ডিএস, এটা বসিয়ে দিলাম। দিয়ে এখন আমাদের কি করতে হবে, এটাকে মডিফাই করে লিখতে হবে। কিউটা এখানে দিলাম, ক্লোজ ইন্টিগ্রাল কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট, আর এখানে ডিএসটা সামনে লিখলাম কস থিটা বাই আর স্কয়ার, এটা এভাবে থেকে যাবে। আচ্ছা, কেন আমরা এখান থেকে এটা এইভাবে মডিফাই করে লিখলাম, এটা আমাদের একটা কি উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্যটা পূরণ করার জন্য এভাবে লিখলাম। আচ্ছা, এবার বুঝতে পারবে কেন এটা আমরা লিখলাম। আচ্ছা, আমরা কি এটা কি জানি, আমরা ওমেগা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ওমেগা এটা হচ্ছে ঘনক কোণ, ঠিক আছে, বা ঘনকোণ। ওমেগা ইকুয়াল আমরা কি জানি, ঘনকোণ। এটা আমরা 10-এ হায়ার ম্যাথে শিখে এসেছি যে ঘনকোণ ইকুয়াল ওমেগা ইকুয়াল এ ডিভাইডেড বাই আর স্কয়ার। যদি না জেনে থাকো এখন শিখে নাও যে ঘনকোণ ইকুয়াল ক্ষেত্রফল, ঘনকোণ ইকুয়াল ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধের উপর স্কয়ার আর কি। আচ্ছা, এটা আমরা এখন কি করব, যেহেতু এখানে আমাদের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি না, ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের স্থানে কি লিখব, ডিএস লিখব। যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রফল, তাহলে আমাদের ওমেগাও হবে কি, ক্ষুদ্র ওমেগা, তাহলে ডি ওমেগা এখানে লিখতে হবে। আমরা ডি ওমেগা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, ডিএস বাই আর স্কয়ার। এখন ডিএস এর সঙ্গে কস থিটা কেন অ্যাড করলাম, কারণ এখানে ডিএস এর কস থিটা কোণ আছে। আচ্ছা, এটা বুঝিয়ে দিয়ে, আমাদের এটা কোথায় থেকে আসলো, এটা আসলো হচ্ছে ঘনকোণ থেকে। যে আমাদের এখানে যে তলটা আছে সেটার উপর এটা অভিলম্ব, এটা এই তলের উপর এটা কি অভিলম্ব। অভিলম্ব কি করে, এই তড়িৎ প্রাবল্যের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। অভিলম্ব ঠিক আছে, তাহলে এটা কস থিটা কেন আসলো, কস থিটা আনুভূমিক উপাংশতে আসে। এই তড়িৎ প্রাবল্য এই কস থিটা, এটা কি সাথে কি আনুভূমিক উপাংশ কাজ করতেছে, এই জন্য এখানে ই কস থিটা, এটা আনুভূমিক উপাংশ ই কস থিটা। এটা মূলত এই তলের উপরে লম্ব। সাপোজ এই খাতাটা একটা তল, তলের উপর লম্ব এমন এমন থাকবে, এভাবে থাকবে। এটা তো আমরা এভাবে লিখতে পারি না, এটাকে আমরা এভাবে লিখে দিলাম। তাহলে কি হলো, এই তলের উপরে লম্ব মূলত এটা, আর এটা কাজ করতেছে কি তড়িৎ প্রাবল্যের আনুভূমিক উপাংশ হিসেবে কাজ করতেছে, এজন্য ই কস থিটা এটা নিলাম। তাহলে আশা করি চিত্রটা বুঝতে পেরেছ। এখন কি করতে হবে, এই যে যেহেতু এখানে ক্ষেত্রফলের সঙ্গে কোণ কাজ করতেছে, এর জন্য কস থিটা আমাদের অ্যাড করতে হবে, ডিএস কস থিটা, আর স্কয়ারটা থেকে যাবে। তাহলে এইটা যে মানটা আসলো, এটা ইকুয়াল কি লিখতে পারি, ডি ওমেগা। এই জন্য আমরা এটাকে মডিফাই করে এটা লিখেছি। তাহলে এটার পরিবর্তে এখন আমরা লিখব ডি ওমেগা ক্লোজ ইন্টিগ্রাল কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট, আর এখানে কি থাকবে, ডি ওমেগা থেকে যাবে। আচ্ছা, এটাকে সামনে লিখলাম, ক্লোজ ইন্টিগ্রালটা ডি ওমেগার পাশে এখানে লিখলাম। এটা কি, এইগুলো লেখা লাগবে না, এগুলো তোমাদের বোঝানোর জন্য এটা এর পাশে লিখে দিয়েছি। ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পাই, তাহলে ডি ওমেগা ইন্টিগ্রেশন করলে কি পাবো, ওমেগা পাবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে কি ওমেগা পেলাম।
এটা। আচ্ছা, এখন আমাদের কাজ কি? যেখানে ওমেগা হলো ও বিন্দুতে সমগ্র তল দ্বারা উৎপন্ন ঘনকোণ এর মান, তাহলে এই যে ওমেগাটা পেলাম, এটা হচ্ছে যে ও বিন্দুতে সমগ্র তল দ্বারা উৎপন্ন ঘনকোণ। এইখানে যে ঘনকোণটা উৎপন্ন করছে এটা তো ঘনকোণ, সেটা কি ডি ওমেগা। এখানে তো ঘনকোণ উৎপন্ন করছে, এটা কি সমগ্র তলের জন্য ঘনকোণটা উৎপন্ন করতেছে। তাহলে এটার একটা মান আছে, সে মানটা কি করে বের করব দেখো। তাহলে ঘনকোণ আমরা কি জানি, ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখন সমগ্র গোলকের ক্ষেত্রফল কত? গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার থেকে যাবে। তাহলে এটা কেটে গিয়ে কি থাকবে? 4 পাই থাকবে। এটা হচ্ছে 4 পাই। তাহলে আমরা ওমেগার মানটা কত পেলাম? 4 পাই পেলাম। 4 পাই কেটে যাবে, গিয়ে কি থাকবে? ফাই ই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট, আর যা স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত্র। ধন্যবাদ।